আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকত। হ্যালো এভরিওয়ান, রাইড অ্যান্ড রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওতে। আসলে বাইক হচ্ছে পুরুষ ছেলেদের জন্য একটা স্বপ্ন। আসলে কারোর স্বপ্ন পূরণ হয়, কারোর হয় না, এটাই স্বাভাবিক। তো সেই স্বপ্নের বাইকটা যদি আপনি চালিয়ে কমফোর্ট এবং আরাম না পান, আসলে সেটা তো একটা বিরক্তিকর ব্যাপার। মার্কেটে অনেক ধরনের বাইক এখন বর্তমান পাওয়া যাচ্ছে। 350 সিসি তো সর্বোচ্চ রয়্যাল এনফিল্ড, যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। সুজুকিরও মোটামুটি হায়ার সেগমেন্ট, হিরো, বাজাজ বা এনি আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোতেও কিন্তু মোটামুটি একটা হায়ার সেগমেন্টের বাইক চলে আসছে আর কি। তো যেটা বলতেছিলাম, আসলে একটা বাইক নিয়ে আপনার শুধু কর্মব্যস্ততাই থাকে না, এটা নিয়ে কিছু শখের বিষয়ও থাকে। লং ট্যুর করা, যেমন ফ্যামিলি নিয়ে রাইড করা, এমটি V2 বা V1 বা এই সিরিজের যে বাইক, আসলে দেখবেন যে এই বাইকগুলো কিন্তু একজন প্লেয়ার নিয়েই মনে করেন যে আপনার রাইড করা আসলে খুব কষ্টকর। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে কোম্পানিগুলো আছে যারা বাইক ইম্পোর্টার হিসেবে কাজ করতেছে, তো তাদের এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত। আছে, ঠিক আছে, আপনার স্পোর্টস সেগমেন্ট বা আপনার অন্যান্য যে সেগমেন্টগুলো আছে, কমিউটার সেগমেন্ট, সেগুলো নিয়ে মোটামুটি কথা আপনার একটু নজর দেওয়া উচিত, যে মিনিমাম অন্তত একজন পিলিয়ন ভালোভাবে নিয়ে যাতে রাইড করা যায় সেই ধরনের সিট বা একটু আরামদায়ক করা উচিত। কারণ ঢাকা সিটিতে বা আপনার অন্যান্য লোকাল সিটিতে যে পরিমাণ হারে আপনার অটো বাইক বা ইজি বাইক যেভাবে বাড়ছে, আসলে তাতে বড় প্রাইভেট কার নিয়ে আপনি 10 মিনিটের রাস্তা আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লেগে যায়। সেটা খুবই একটা বিরক্তিকর। সেক্ষেত্রে কিন্তু বাইক আপনার জন্য বেস্ট একটা বাহন। সো এমন ধরনের বাইক ইম্পোর্টার দিয়ে আনা উচিত, যেটা দিয়ে আসলে ফ্যামিলি নিয়ে রাইড করা যায় বা নির্দিষ্ট গন্তব্যে দ্রুত পৌঁছানো যায়। এবং মাইলেজের ক্ষেত্রে নজর দেওয়া উচিত, তেল সাশ্রয়ী, কারণ ফুয়েলের দাম দিন দিন ইনক্রিজ হচ্ছে। সেটা আসলে যদি ফুয়েল ইকোনমি এই ধরনের বাইক যদি মার্কেটে আনা হয়, তাহলে আমার মনে হয় যে যারা আমরা বাইক রাইড করতে পছন্দ করি বা রাইডার আছেন, তাদের জন্য বেশ উপকৃত হবে। এটাই হচ্ছে চাওয়া পাওয়া। আর এই যে কিছু নেকেড স্পোর্টস বা স্পোর্টস সাইজ সেগমেন্টের বাইক আছে, আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের এই রাস্তাগুলোর জন্য এই বাইকগুলো নয়। CF মোটো বা আপনার এই যে হাউজিং CF মোটো কিন্তু নতুন করে লঞ্চ করলো বাংলাদেশে বেশ কয়েকটা সেগমেন্ট। SR 300, NK 250 বেশ ভালো সেগমেন্টের বাইকগুলো দেখলাম। মোটামুটি বাইরের আউটলুকটা অনেক সুন্দর, রোবোটিক লুক। প্রাইস কম্প্রোমাইজিংয়ের দিক থেকেও মোটামুটি যা আছে মার্কেটে অন্যান্য সেগমেন্টের বাইকের থেকে প্রাইস কম। তো সাধ্যের মধ্যে রেখে আসলে আমাদেরকে এটা প্রোভাইড করা উচিত বাইক ইম্পোর্টার কোম্পানিগুলোর। তো আসলে কি আশা করতে পারি তাদের কাছ থেকে? আমরা তো এটাই আশা করতে পারি যে ফুয়েল ইকোনমি সাশ্রয় হবে, যাতে ফ্যামিলি নিয়ে রাইড করা যায়, এবং একটা কমফোর্ট প্লাস সিঙ্গেল পার্টের সিট, আপনার ডুয়েল পার্টের সিটও থাকবে, সেটা সেগমেন্ট অনুযায়ী। সো এই বিষয়টা নজর দেওয়া উচিত। তাদের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া যে প্রাইসটা কমাইয়ে আসলে সাশ্রয়ের মধ্যে রাখা উচিত, এবং এই সেগমেন্টের বাইকগুলা কমফোর্ট করা উচিত। সব জিনিসের যেমন পরিপূর্ণতা হয় না, তেমন বাইক বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন বা আপনার ফ্যামিলি বলেন, কিছু না কিছু সমস্যা থাকবেই। এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তারপরে সর্বোপরি ওভারঅল বাইক ইম্পোর্টারের কাছে আমাদের একটা আবেদন, যারা আমরা বাইক রাইড করতে পছন্দ করি বা ফ্যামিলি নিয়ে চলতে চাই, তাদের কাছে একটা আবেদন যে তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে বাইক ইম্পোর্ট করে গ্রাহকদের কাছে পৌঁছে দিক, এই প্রত্যাশায় ব্যক্ত করি। রিকোয়েস্ট, এখন যার যেমন চয়েস, সে চয়েস অনুযায়ী আসলে বাইকগুলো নেবে, এইটাই স্বাভাবিক, আর কিছু না। তো এখন মনে করেন যে আমি যে MT-15 V2টা নিয়েছি, এটাতে একজন প্লেয়ার নিয়ে রাইড করা যায়, সিটের যে প্রশস্ত আছে সেটা বেশ ওকে, বাট দেখেন একটা ব্যাগ হুক নাই, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমাদের অনেক প্র্যাকটিস আছে যে বাইকে করে বাজার করা। এটা গ্রামের লোকজনের আছে। আমি বলতেছি না যে আমি এটা আসলে বাইকের হুকের জন্য আফসোস করতেছি না, এক একটা বাইকের সেগমেন্ট এক এক রকম, তবে সেইগুলো বিষয়ে মাথায় রাখা উচিত।
আমরা দেখছি যে ইন্ডিয়াতে যে বাইকগুলো লঞ্চ করা হয় সেটার অনেক বিষয়গুলো কম্প্রোমাইজ করে এনে তারপরে মনে করেন বাংলাদেশে এগুলো লঞ্চ করে। যেমন আমি হুন্ডার একটা বাইকের কথা বলি, হুন্ডা টিগার। এটা আমি চেন্নাইতে দেখছি ডুয়েল চ্যানেল এবিএস, সিঙ্গেল চ্যানেল এবিএসও দেখছি। তো টিগার কিন্তু বাংলাদেশের মার্কেটে অনেক দিন আগে ঢুকছে, তো এখন পর্যন্ত কিন্তু তাকে আপনার এবিএস নাই। তো সেটা একটা বিষয়। এবিএস হচ্ছে অ্যাডভান্স একটা ফিচার, যেটা আপনি হঠাৎ করে যদি ভয়ে ব্রেক করেন সেক্ষেত্রে আপনার এই বাইকটা স্কিডি এবং পড়ে যাওয়ার রক্ষা করবে এবং একটা দুর্ঘটনার হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে, তেমনই একটা ফিচার। তো এটা প্রাইসও দেখলাম সেখানে অনেক কম। আর ইন্ডিয়ার আর যে অবস্থা সেটা দেখলাম যে প্রায় 70% লোকই আপনার হিরো কোম্পানির বাইক চালায়। এটা আমি খুব লোকাল কয়েকজনের কাছে শুনলাম যে আসলে কী কারণে তারা এটা এত বেশি ব্যবহার করে। বলছে যে দাদা এটা ফুয়েল সাশ্রয় এবং স্পেয়ার পার্টসের প্রাইসও অনেক কম, এটা একটা বিষয়, এবং বাইকের দামও কম। আসলে তো তাই। হোন্ডা বা হিরো যে দামে মানে ইন্ডিয়াতে তারা সেল করে সেটা 3 গুণ দাম দিয়ে আমরা বাংলাদেশ থেকে কিনতেছি। তো আমাদের এই বাংলাদেশে আপনার অ্যাসেম্বলি পয়েন্ট হয়ে লাভ হলো কী বলেন? এই অ্যাসেম্বলি পয়েন্ট হওয়ার তো আসলে আরও দাম মনে হচ্ছে যে আমরা বেশি দিচ্ছি, কারণ এই MT-15 দাম মেবি 1,85,000 বা 1,69,000 রুপি। সেই বাইকটা এখানে 5.5 লাখ টাকায় আপনি পারচেস করতেছেন উইথ রেজিস্ট্রেশন। তো এটা অনেক বেশি না? 5.5 লাখ টাকা দিয়ে একটা বাইক না কিনে আমাদের দেশে সাধারণত লোক চিন্তা করবে যে একটা প্রাইভেট কার কিনি। যদিও প্রাইভেট কার এবং বাইক দুইটা দুই সেগমেন্টের, দুইটা স্বাদও দুই রকম, সেটাও ঠিক আছে, কিন্তু এত হাই প্রাইসে ভাই মনে করেন যে আসলে বাইক নেওয়াটা অসম্ভব হয়ে পড়ে অনেকেরই। তো যাই হোক, আসলে কিছু বলার নেই। এই যারা আমাদের বাংলাদেশে বাইক ইম্পোর্টার আছে তাদেরকে একটা কথা বলতে চাই যে ভাই আপনারা প্রাইসটা কমান এবং আপনার সেল সার্ভিস প্লাস হচ্ছে পার্টসের অ্যাবিলিটি বাড়ান এবং সেটার প্রাইসটা ওটা ন্যূনতম পর্যায়ে রাখেন, যাতে গ্রাহকের মানে স্কোপ অনুযায়ী অর্থাৎ গ্রাহকের সামর্থ্য অনুযায়ী যাতে সেটা সে মেনটেন্স করতে পারে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাইক খুবই কম লোকই মনে করেন যে নিয়মিত মেনটেন্স করে, কারণ এই সম্পর্কে দেখা যাচ্ছে তাদের আইডিয়া নেই অথবা তাদের ধারণা আছে যে মার্কেটে প্রাইস পার্টসের দাম অনেক বেশি, যেটা আছে এটা দিয়ে চলতেছে, যার কারণে দেখা যায় যে প্রতিনিয়তই আসলে এই দুর্ঘটনাগুলো ঘটে। তো এটা খুবই আসলে একটা ব্যাড সাইড আমি বলবো, এবং বাংলাদেশের লোকেরই কিন্তু এগুলো প্র্যাকটিস অনেক কম। আপনি একটা আপনার বাইক কিনলেন 5 লাখ টাকা দিয়ে বা 3 লাখ টাকা দিয়ে বা 2 লাখ টাকা দিয়ে, যেটা যে দামেই কিনেন না কেন, সেটাকে যদি আপনি ঠিকমতো মেনটেন্যান্স করতে পারেন তাহলে আপনার বাইকটা দীর্ঘস্থায়িত্ব লাভ করবে। তাছাড়া বাইক চালানোর কিছু বিষয় আছে, মাইলেজ বাড়ানোর কিছু ব্যাপার আছে, আরপিএমের সাথে, এই যে আরপিএমের সাথে একটা আপনার স্পিডের একটা সমন্বয় করতে হবে, ঘন ঘন অ্যাক্সেলারেশন করা যাবে না। সে বিষয়গুলো হয়তো অনেকেরই নলেজে নাই। তো এটারও একটা কারণ আছে যে বাইকের আসলে ফুয়েল সাশ্রয়ের ব্যাপার, যেটা বলছি আমি অলরেডি, চালানোর পরে অনেক কিছু ডিফেন্স করে। সো ভিউয়ার্স, আজকে আসলে এইটুকুই ছিল। আমার বাইকার ভাইদের পক্ষ থেকে এই কথাগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো আসলে বাস্তবমুখী কেনা। সো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।